আমি মোহাম্মদ রুকন উদ্দিন, সিনিয়র প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমরা দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব, এটির উপর 2020 সালে আসা গুরুত্বপূর্ণ কয়েকটি সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো, আজকে আমরা যে সৃজনশীল কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটি আমার হাতের ডান পাশে বোর্ডে লেখা আছে। দেখো, বোর্ডের উপরে ফার্স্টে লেখা আছে বোর্ড 2020। বলতে এটাই বোঝায় ময়মনসিংহ বোর্ড 2020। এখানে দেখো, উদ্দীপকে একটা পানির পাত্র দেওয়া আছে যেটাকে আমরা বলি ক্যালোরিমিটার, অর্থাৎ যে পাত্রে তরল নিয়ে পরীক্ষা করা হয় সেই পাত্রটাকে আমরা বলি ক্যালোরিমিটার। এই পানির পাত্রে 250 গ্রাম ভরের পানি আছে যার তাপমাত্রা হলো 10 ডিগ্রি সেলসিয়াস। এই পাত্রটার নাম দিছি এ। আর বি হলো একটা বরফের টুকরা, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 120 গ্রাম বরফ, অর্থাৎ টেম্পারেচার হলো -5 ডিগ্রি সেলসিয়াস এবং এর ভর হলো 120 গ্রাম। আমাদের যে কোশ্চেনটা জ্ঞানমূলক সেটা হলো তাপ ধারণ ক্ষমতা কাকে বলে। দেখো তোমরা, 2 নম্বর কোশ্চেন যেটা অনুধাবনমূলক, জ্বর হলে জলপট্রি দিলে তাপমাত্রা হ্রাস পায় কেন? 3 নাম্বার প্রয়োগমূলক কোশ্চেন, উদ্দীপকের বরফের টুকরার তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে? লাস্টে যে উচ্চতর দক্ষতার কোশ্চেন দেওয়া আছে সেটি হলো উদ্দীপকের বি বস্তুকে এ পাত্রের তরলে ছেড়ে দিলে, অর্থাৎ বরফটাকে যদি আমি পাত্রের পানির মধ্যে ছেড়ে দেই, মিশ্রণের শেষ অবস্থা কি হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। ঠিক আছে, আমরা একে একে সবগুলা কোশ্চেনের উত্তর দিব। প্রথমে জ্ঞানমূলক যে কোশ্চেনটা আছে, তাপ ধারণ ক্ষমতা কাকে বলে? তাপ ধারণ ক্ষমতা হলো কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় তাপ ধারণ ক্ষমতা। অর্থাৎ তাপ ধারণ ক্ষমতাকে W দ্বারা প্রকাশ করা হয়। W ইকুয়ালস টু কি? ms ইকুয়ালস টু কি? তাপ ধারণ ক্ষমতা। আবার আমি বলি, কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় তাপ ধারণ ক্ষমতা। ওকে, আমি মুছে দিচ্ছি। 2 নম্বরে আছে আমাদের প্রয়োগমূলক কোশ্চেন, জ্বর হলে জলপট্রি দিলে তাপমাত্রা হ্রাস পায় কেন? তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা জানি তাপ উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে ধাবিত হয়। এটি হলো তাপের প্রধান ধর্ম। কি? উচ্চ তাপমাত্রার বস্তু থেকে তাপ নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে ধাবিত হয়। যখন আমাদের গায়ে জ্বর আসে, অর্থাৎ বডি টেম্পারেচার বেড়ে যায়, স্বাভাবিক তাপমাত্রা যেতে বেশি হয়, তখন পানি ভিজিয়ে যে কাপড়ের টুকরা দিয়ে আমাদের জলপট্রি, যেটাকে আমরা বলি জলপট্রি দেওয়া হয়। জলপট্রি দিলে তাপমাত্রা কেন হ্রাস পায়? দ্যাট মিন্স তাপ আমাদের বডি থেকে, উচ্চ তাপমাত্রার বস্তু থেকে কোথায় চলে যাচ্ছে? জলপট্রিতে, নিম্ন তাপমাত্রার বস্তুতে। আর ফলে আমাদের দেহের তাপমাত্রা হ্রাস পায়। ওকে, 3 নাম্বার প্রয়োগমূলক কোশ্চেন, উদ্দীপকের বরফের টুকরার তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে? তাহলে বরফের টুকরার টেম্পারেচার কত? -5 ডিগ্রি সেলসিয়াস। গ, ওকে, কি বের করতে হবে আমাদের? উদ্দীপকের বরফের টুকরার তাপমাত্রা ফারেনহাইট স্কেলে বের করো। দ্যাট মিন্স ফারেনহাইট স্কেলে অর্থাৎ
F equals to what? দেওয়া আছে সেন্টিগ্রেড স্কেলে C equals to minus 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা কি জানি? আমরা জানি C by 5 equals to F minus 32/9 বা C এর মান কত দেওয়া আছে? -5 equals to F আমাদের বের করতে হবে F minus 32/9 বা -1 equals to F minus 32/9। যদি আর গুণ করি আমরা দেখো F minus 32 equals to -9, সুতরাং F equals to 32 minus 9 equals to 23 ডিগ্রি ফারেনহাইট। ওকে, 23 ডিগ্রি ফারেনহাইট আনসার। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। এখন দেখো উচ্চতর দক্ষতায় আমাদের কি বলা আছে। উদ্দীপকের বি বস্তুকে, দ্যাট মিন্স বরফটাকে যদি পাত্রের পানির মধ্যে আমরা ছেড়ে দেই তাহলে মিশ্রণের শেষ অবস্থা কি হবে? দ্যাট মিন্স ওই মিশ্রণে বরফটা সম্পূর্ণ গলবে কিনা সেটা আমাদের বের করতে হবে। যদি না গলে তাহলে কতটুকু বরফ গলবে আর কতটুকু বরফ অগলিত অবস্থায় থাকবে সেটা আমাদের বের করতে হবে। ওকে, এখন আমরা দেখি উদ্দীপকের বি বস্তুটিকে, অর্থাৎ এই বরফের টুকরাটাকে পাত্রের পানির মধ্যে আমরা ছেড়ে দিলাম। দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে। বরফের ভর 120 গ্রাম, কেজিতে নিয়ে নিলাম 0.12 কেজি। পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে 4200 জুল পার কেজি পার কেলভিন। বরফের আপেক্ষিক তাপ দেওয়া আছে কত? 2100 জুল পার কেজি পার কেলভিন। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ দেওয়া আছে 336,000 জুল পার কেজি পার কেলভিন। এখন সম্পূর্ণ বরফ গলবে কিনা সেটা বোঝার জন্য আমরা যদি মোট গৃহীত তাপ বের করতে পারি, আর সেই মোট গৃহীত তাপটা যদি বর্জিত তাপের চেয়ে বড় হয়, তখনই আমরা বলতে পারবো যে বরফ খণ্ডটি সম্পূর্ণ গলে যায় নাই, অর্থাৎ কিছু বরফ গলে গিয়েছে আর কিছু অগলিত অবস্থায় রয়ে গেছে। আচ্ছা দেখি আমরা কি হয়। তাহলে আমরা যখন এই বরফের টুকরাটিকে পাত্রের পানির মধ্যে ছাড়বো তখন বরফ কি করবে? এই পাত্রের পানিটা হালকা গরম, এই হালকা গরম পানি থেকে তাপ গ্রহণ করবে, গ্রহণ করে আস্তে আস্তে বরফটা গলতে থাকবে। তাহলে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হতে গৃহীত তাপ, সেটাকে আমরা Q1 বলি। Q1 ইকুয়ালস টু ভর ইনটু আপেক্ষিক তাপ ইনটু তাপমাত্রার পার্থক্য। দেখো কার বর? বরফের টুকরার বর। বরফের টুকরার বর কত ছিল আমাদের? 120 গ্রাম বরফের বর, দ্যাট মিন্স 0.12 কেজি, 0.12 ইন্টু আপেক্ষিক তাপ। কার আপেক্ষিক তাপ? বরফের। বরফের আপেক্ষিক তাপ কত? 2100 ইন্টু তাপমাত্রার পার্থক্য, অর্থাৎ আমার তাপমাত্রা ছিল কত? -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হয়েছে।
তাহলে কোনটা বড়? 0 বড়। 0 মাইনাস 5 হয়েছে তাপমাত্রার পার্থক্য, ইকুয়ালস টু, আমরা যদি একটা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি তাহলে 1260 জুল, এটা হয় 1260 জুল। তাহলে আমরা কি পাইলাম? যে -5°C তাপমাত্রার বরফ তাপ গ্রহণ করে 0°C তাপমাত্রার বরফে পরিণত হয়েছে। দ্বিতীয় স্টেপে 0°C তাপমাত্রার বরফ গলতে গৃহীত তাপ ইকুয়ালস টু, তাহলে বরফের ভর কত? 0.12 ইন্টু বরফের আপেক্ষিক তাপ কত? সরি, এখানে আমরা 0°C তাপমাত্রার বরফ গলতে গৃহীত তাপ, দ্যাট মিনস এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, বরফ গলা পানির তাপমাত্রা 0°C থেকে যাবে। তার মানে ভর ইন্টু আপেক্ষিক সুপ্ত তাপ, ভর ইন্টু আপেক্ষিক সুপ্ত তাপ। তাহলে ভর কত আমাদের? 0.12 কেজি, আর বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ 336000। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 40320 320 জুল। লিখে নাও তোমরা। আমি মুছে দিচ্ছি, উপরে কিন্তু মুছে দিচ্ছি, তোমরা লিখে নাও। তাহলে মোট গৃহীত তাপটা কত পাচ্ছি আমরা দেখি, আমি এতটুকু রেখে দেই। মোট গৃহীত তাপ ইকুয়ালস টু Q1, এটা যদি 2 নাম্বারটাকে আমরা Q2 বলি, Q1 প্লাস Q2 ইকুয়ালস টু 1260 যোগ ইকুয়ালস টু 41580 জুল। লিখে নাও তোমরা। তাহলে 41,580 জুল পাইলাম মোট গৃহীত তাপ। ওকে, এখন আমি নিচেরটা মুছে দিচ্ছি। তাহলে তাপ বর্জন করে কে এখানে? তাপ হারাবে কে? গরম পানি, হালকা গরম পানি। 10°C তাপমাত্রার পানি কি করবে? তাপ হারাবে। তাহলে আমরা লিখি 10°C তাপমাত্রার পানি 0°C আসতে বর্জিত তাপ, ভর ইন্টু আপেক্ষিক সুপ্ত তাপ, ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য। দেখো কার বর এখানে? এই হালকা গরম পানির বর কত? 250 গ্রাম, কেজিতে যদি নেই 0.25 কেজি, ইন্টু কার আপেক্ষিক তাপ? পানির আপেক্ষিক তাপ আমাদের কত ছিল? 4200, ইন্টু তাপমাত্রার পার্থক্য। ওকে, এখন যদি আমি ক্যালকুলেশন করি তখন আমরা পাবো 10,500 জুল। 10,500 জুল। লিখে নাও, আমি মুছে দিব। ওকে,
তাহলে আমরা উপসংহারে কি দেখতে পাচ্ছি? মোট গৃহীত তাপ, দেখো মোট গৃহীত তাপ কত? 41,580 জুল গ্রেটার দেন বর্জিত তাপ কত? 10,500 জুল। অর্থাৎ এ থেকে আমরা ইহাই বুঝতে পারতেছি যে আমি যে বরফের টুকরাটা ছেড়ে দিছিলাম পাত্রের পানির মধ্যে, সম্পূর্ণ বরফ গলে নাই। তাহলে কতটুকু বরফ গলছে আর কতটুকু বরফ অগলিত অবস্থায় আছে সেটা আমরা এখন নির্ণয় করব। ওকে, লিখে ফেলো, আমি মুছে দিব। আমরা একটা সিদ্ধান্তে আসছি যে বরফ সম্পূর্ণ পানিতে গলে যায় নাই, কিছু পরিমাণ বরফ গলে গেছে। কতটুকু বরফ গলে গেছে সেটা আমরা এখন বের করব। ওকে, আমি মুছে দিচ্ছি কিন্তু নিচের অংশটুকু রাখি। তাহলে ধরি এক্স পরিমাণ বরফ পানিতে গলে গেছে। তাহলে আমরা কি জানি? ক্যালরিমিটারের মূলনীতি থেকে গৃহীত তাপ ইকুয়াল টু কি? বর্ধিত তাপ। গৃহীত তাপ Q1 প্লাস Q2 ইকুয়াল টু কি ছিল? বর্ধিত তাপ। তাহলে Q1 টা আমাদের Q1 প্লাস Q2, Q1 কত ছিল আমাদের? 1260 জুল। Q1 ছিল আমাদের কত? 1260 প্লাস Q2 লিখবো আমরা এখন কত? x ইনটু বর ইনটু আপেক্ষিক সুপ্ত তাপ 336,000 ইকুয়াল টু বর্জিত তাপ। বর্জিত তাপটা আমরা কত বের করছিলাম? দেখো 10,500 জুল। ওকে, বা আমরা যদি সমাধান করি 336,000 ইনটু x, তার জায়গায় রেখে দিলাম ইকুয়াল টু 10,500 মাইনাস 1260। সুতরাং x ইকুয়াল টু কত? নিচেটা আমি মুছে দেই। দেখো x ইকুয়াল টু আমরা লিখতে পারি, উপরে হলো কি 10,500 মাইনাস 1260 আর নিচে হলো 336,000 0.0275 equals to 0.0275 কেজি। দেখে যদি আমি গ্রামে নেই 27.5 অর্থাৎ কেজিকে যদি গ্রামে নেই 1000 গ্রামে কেজি, 1000 দিয়ে কি করব আমরা? 1000 দিয়ে গুণ করব। এখানে 27.5 গ্রাম। তাহলে কতটুকু বরফ আমাদের গলে গেছে? এই বরফের টুকরাটা 27.5 গ্রাম গলে গেছে। তাহলে অগলিত অবস্থায় থাকবে কত গ্রাম? অগলিত অবস্থায় থাকবে কতটুকু? তাহলে পুরা বরফের ভর কত ছিল আমাদের? 120 গ্রাম। 120 মাইনাস 27.5। দেখো আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি, তাহলে 92.5 গ্রাম। 92.5 গ্রাম।
তাহলে কতটুকু বরফ গলে যাবে? 27.5 গ্রাম বরফ গলে যাবে, আর অগলিত অবস্থায় থাকবে 92.5 গ্রাম বরফ। ওকে, থ্যাংক ইউ সবাইকে। দ্বিতীয় অংশে দেখো, আমি আরেকটা সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করতেছি, সেটা হলো কুমিল্লা বোর্ড 2020 সালে এসেছে। তোমরা সবাই খেয়াল করো, আমার হাতের ডান পাশে লেখা আছে, একটি রেল লাইনে 100 মিটার দৈর্ঘ্যের লোহার পাত এমনভাবে ব্যবহার করা হয়েছে যাতে 4 সেন্টিমিটার ফাঁকা স্থান রাখা আছে। তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ায় লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ হয় 1.15 ইন্টু 10 টু দি পাওয়ার -5 পার কেলভিন। প্রথম যে জ্ঞানমূলক কোশ্চেনটা আছে সেটা হলো আপেক্ষিক তাপ কাকে বলে। অনুধাবনমূলক যে কোশ্চেনটা আছে সেটা হলো গাছ থেকে আম পড়লে কি ধরনের কাজ হয় ব্যাখ্যা করো। অতঃপর যে প্রয়োগমূলক কোশ্চেনটা আছে সেটা দেখো, লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। উচ্চতর দক্ষতা যে কোশ্চেনটা সেটা আমরা দেখতে পাইতেছি, তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে রেল লাইনের উপর কিরূপ প্রভাব পড়ে ব্যাখ্যা করো। ওকে, ফার্স্টে আমরা দেখতেছি জ্ঞানমূলক কোশ্চেন যেটা আছে, আপেক্ষিক তাপ কাকে বলে। ফার্স্টে আমাদের কোশ্চেনটা হলো ক, আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ সংজ্ঞা হলো 1 কেজি ভরে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে আমরা বলি আপেক্ষিক তাপ। একে এস দ্বারা প্রকাশ করা হয়। আবার আমি বলি, 1 কেজি ভরে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় আপেক্ষিক তাপ। একে এস দ্বারা প্রকাশ করা হয়। আর এর একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। সেকেন্ড যে অনুধাবনের কোশ্চেনটা আছে সেটা দেখো, গাছ থেকে খ গাছ থেকে আম পড়লে কি ধরনের কাজ হয় ব্যাখ্যা করো। অর্থাৎ গাছ থেকে আম যখন পড়ে, দ্যাট মিন্স আমটা উপর থেকে নিচে পড়ে। তাহলে কি মিন করতেছে এখানে? আমাদের বলের দ্বারা কাজ হচ্ছে, অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে আমটা যতই নিচে পড়তে থাকে ততই তার বেগ বাড়তে থাকে। সেখানে অভিকর্ষ বলের প্রভাবে আমটা নিচে পড়তেছে, তাই বলের দ্বারা কাজ হচ্ছে, দ্যাট মিন্স ধনাত্মক কাজ হচ্ছে। তাহলে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ, বলের দ্বারা কাজ ইকুয়াল টু কি? কাজ জানে কি? Fs cos থিটা। যেহেতু বল এবং সরণের দিক একই দিকে, তাই থিটা ইকুয়াল টু কত? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। বল এবং সরণের দিক একই দিকে, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে কাজ আমরা পাই Fs। তাহলে এটাকে বলা হয় ধনাত্মক কাজ। এটাকে আমরা বলি ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ। তাহলে গাছ থেকে যদি আম পড়ে তাহলে কোন ধরনের কাজ হয়? বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। কেন হয় সেটা তুমি বুঝিয়ে দিলাম। ওকে, এখন আমরা দেখব প্রয়োগমূলক যে কোশ্চেনটা আছে সেটা। প্রয়োগমূলক কোশ্চেনটা আমাদের কি আছে? লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। গ, তাহলে কি কি আমাদের দেওয়া আছে দেখো, আদি দৈর্ঘ্য L1 কত দেওয়া আছে আমাদের? 100 মিটার। আর কি দেওয়া আছে? দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা, দৈর্ঘ্য প্রসারণ সহগ alpha equals to 1.15 into 10 to the power -5 per Kelvin। তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি কত দেওয়া আছে? থিটা 2 মাইনাস থিটা 1 ইকুয়াল টু কত? 20 ডিগ্রি সেলসিয়াস। আবার লোহার দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করো। লোহার দৈর্ঘ্য প্রসারণ, লোহার দৈর্ঘ্য প্রসারণ L2 minus L1 equals to what?
আমরা জানি, তোমরা লিখো, আমরা জানি আলফা ইকুয়ালস টু L2 minus L1 divided by L1 theta 2 minus theta 1। তাহলে L2 minus L1 আমাদের বের করতে হবে, লোহার দৈর্ঘ্য প্রসারণটা আমাদের বের করতে হবে। তাহলে L2 minus L1 যদি আর গুণ করি ইকুয়ালস টু আলফা ইনটু L1 ইনটু থিটা 2 মাইনাস থিটা 1। আলফা কত আমাদের 1.15 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইনটু কত আদি দৈর্ঘ্য 100 ইনটু কত তাপমাত্রা বৃদ্ধি হলো 20 ডিগ্রি 20 ইকুয়ালস টু আমরা যদি ক্যালকুলেশন করি 0.023 মিটার 0.023 মিটার। এটা হলো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে লোহার যে দৈর্ঘ্য প্রসারণ হয় সেই দৈর্ঘ্য প্রসারণ ইকুয়ালস টু 0.03 মিটার। আনসার। এখন আমরা উচ্চতর দক্ষতার কোশ্চেন সলভ করব। দেখো উচ্চতর দক্ষতায় বলছে যে তাপমাত্রা যদি 40 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় তাহলে রেল লাইনের উপর কিরূপ প্রভাব পড়বে। তাহলে আমাদের কি দেওয়া আছে, আদি দৈর্ঘ্য কত দেওয়া আছে আমাদের, দেখো ফার্স্টে দেওয়া আছে L1 ইকুয়ালস টু 100 মিটার। তাপমাত্রা বৃদ্ধি থিটা 2 মাইনাস থিটা 1 দেওয়া আছে কত 40 ডিগ্রি সেলসিয়াস। আমাদের আবারও আমরা বের করব লোহার দৈর্ঘ্য প্রসারণ L2 মাইনাস L1 ইকুয়ালস টু হোয়াট। আমরা জানি, দেখো আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়ালস টু L2 মাইনাস L1 থিটা 2 মাইনাস থিটা 1। আমরা যদি আর গুণন করি L2 মাইনাস L1 ইকুয়ালস টু আলফা ইনটু L1 ইনটু থিটা 2 মাইনাস থিটা 1। আলফা কত 1.15 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইনটু L1 কত 100 আর তাপমাত্রা বৃদ্ধি কত 40 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 0.046 মিটার। এটাকে যদি আমি 100 দ্বারা গুণ করি তাহলে হবে 4.6 সেন্টিমিটার। তার মানে যদি আমি তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি তাহলে লোহার পাতে দৈর্ঘ্য প্রসারণ হয় 4.6 সেন্টিমিটার, কিন্তু দুই পাতের মাঝখানে ফাঁকা রাখা আছে মাত্র 4 সেন্টিমিটার। তাহলে ঘটনা কি ঘটবে, যে তাপমাত্রা বৃদ্ধির ফলে লোহার পাতের দৈর্ঘ্য প্রসারণের ফলে পাত দুইটার মাঝখানে 4 সেন্টিমিটার ফাঁকা থাকায় কিন্তু দৈর্ঘ্য প্রসারণ হয় 4.6 সেন্টিমিটার, তাই লোহার পাত বেঁকে যাবে। ফলে যদি এই পাতের উপর দিয়ে রেলগাড়ি চলতে চায় তাহলে দুর্ঘটনায় কবলিত হবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থাকি, সবার জন্য দোয়া করি, আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে।